আছে, সব নিয়ে আছে। আমার পায়ের কাছে যেখানে মিটিং হবে সেখানে ডাকবে। পাওয়ার ব্যাংক নেই কি তো? শুরু হয়ে গেছে বিচার করছি, সেই সম্পর্কটা হয়েছে। তো বিচারের স্থলে যখন বসি তখন নিউট্রালটা থাকতে হয়। তো আমি সেই মানসিকতা নিয়ে বলছি, আর আমার কথার মধ্যেও আমরা সেটা বুঝতে পারি। এবারে একটা পক্ষ জজেরও অনেকের বিপক্ষ হয়েছে অবশ্যই। তো সময়ের স্বার্থে আমি ওদের ওই টোটাল ওই 20 রিলের ফিল্মটাকে আমি বলে দিচ্ছি, আর সারমর্মটা বলে এদের তারপর ওদের তো বলতে দেওয়া হবে, কিন্তু আমি এর সারমর্মটা বলে দিচ্ছি। দুজনের একটা কেমিস্ট্রি, দুজনের বলছি, তখন টোটাল ফ্যামিলির কেমিস্ট্রিটা নষ্ট প্রথম থাকছে। ওনার যে ঘটক, সে ওটা যখন এসেছিল, আমারও তো ফ্যামিলি আছে, এমন যে ও ভাবতেই পারে, আমি ভাবলে হবে। তো তারপরে যখনই হয়েছে আমি গিয়েছি, আমাকে ওরা সবসময় মানে এদের পক্ষ, আমি আপনাকে বললাম ও আমার ভাই, আমার বউ, তো দুজনের পক্ষ। তো আমি যে চিন্তা ভাবনা করে যে কথাটা বলেছি, আমি প্রায় আসতাম, ওকে একবার এসে বলে গেছিলাম, মানে এদেরও কিছু ভুল ছিল তো, মানে যখন ও মনে করুন কিছু এমন কিছু কাজ করছে, এরা তো তখন আর রসগোল্লা দেবে না, এরাও কিছু দিয়েছে, হচ্ছে তো এদেরও ভুল হচ্ছে। আমি তখন এদের এসে বারণ করেছিলাম এবং হেডিংও করেছি। ও তখন আমার প্রতি একটু সন্তুষ্ট হয়েছিল যে ওদের হেডিং করলাম। আমি ভাবলাম যে না, ভালো হয়েছে, আর একটু হেডিং করে যাবে, যাতে ও একটু হ্যাঁ। তো এইভাবে চলছিল। ওকে এই পাড়ার দুজনের নাম্বার এবং আমার নাম্বার দিয়েছিলাম। আমি এখানে বলে গিয়েছিলাম যে আমার পাড়াটা একটু ডিঙিয়ে যেতে হবে, ওই ঘুরে যেতে হবে, যে তোমার কি চলে এই দুজনকে বলবে, যদি এদেরও তখন না পাও, তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়িতে চলে যাবে। এই আমার বাড়িতে চলে যাবে, এদের বলার কিছু ক্ষমতা থাকবে না, বলবে না যে বাড়ির বউ কেন পালিয়ে গেল, তুমি আমার কাছে ডাইরেক্ট যাও, আমাকে ফোনে পাচ্ছ না, এদের পাচ্ছ না, ফোনে তো পাবেই, যদি না পাও বাড়িতে আমার চলে যাবে, আমি সঙ্গে সঙ্গে আসতে আপনারা যখন ফোন করেছেন আমি 3.5 মিনিটে চলে এসেছি। তো হ্যাঁ, তো এরকম সব ঠিক ছিল। আমি চেষ্টা করছিলাম যে কোনো প্রকারে সংসারটাকে টিকিয়ে রাখা, কিন্তু এমন একটা কথা উঠেছে যেটা আমি এখানে আর বলবো না, না ও কথাটা বলবো না। ওই একজনকে শুয়োরের বাচ্চা বলা হয়েছে, একজন বলেছে, কিন্তু সে হাইলাইট করে 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 করে
কতজন যে তাকে বলে ফেললো আচ্ছা আচ্ছা আর কোনো দিশা নাই। ঠিক এই কথাটা আমি আর বলে ওইটা করতে চাই না। আচ্ছা আচ্ছা তো খুব বাজে একটা কথা, যেটা আমি নিতে পারি না, টোটাল এলাকায় ওটা সেটা ছড়িয়েছে। 50 জনের মধ্যে 100 জনের মধ্যে 50 জন তো সত্যি ভাগ্য। একদম শত্রু মিত্র সকলেরই আছে, পাড়াতে থাকবেই। অবশ্যই তো আমার মাথা গরম হয়ে গেছিল তখন। আমি বলছি তখন আমি কিন্তু ওদের পরিচয় প্রচন্ড রাগ করেছিলাম। আমি বলেই ফেলি ওটা হচ্ছে আমার মাসি, যে উনি গেলেন, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা ছেলের মা আপনার মা আর কিছু বলবো না, এনারে দেখতে পাচ্ছেন, আমার নিজের ছোট মাসি। আপটা এদের করে দেখা মুখে মেরে যেতাম, কিন্তু তারপর থেকে আমার কিন্তু মাথাটা গরম হয়েছে, ওটা আমি হজম করতে পারিনি। আচ্ছা তারপর ওরা কিন্তু অন্য রাস্তা নিয়েছিল, সেটা এখন বলতে গেলে অন্যরকম যাবে। এখানে ও তখন বলছে যে আমি ওই ঘরেই যাব। ওই উকিল মশাই বলেছেন যে কেন তুমি বলছো তোমাকে সকলে মিলে মারি, একদম তাহলে তোমার এটা তো ভালো একটা রাস্তা, তুমি একটা ভাড়া করে থাকো, দুজনেই থাকবে, কারোর কোনো ঝামেলা থাকবে না, ওই ঘরটা তোমারই থাকবে, দরকার হলে ওর বাবা আমার মেসোমশাই লিখে দেবে যে এই ঘরটা এটা তোমার, যেভাবে বলবে, ওই ভয়টা করতে হবে না যে এটা তোমাকে আর দেবে না। আর ওটা মানে সব সময়ের জন্য না, কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য। তোমাদের দেখ ও আমাকে বলতে যে তোমার মেয়ে হলে তুমি পাঠাতে পারতে। এবার সেখানে যখন বলেছে তো ওকে একটু ধমক দিয়ে বলি, না দাঁড়ান আমাকে উত্তর দিতে হবে। আমি উত্তর দেবো, ঠিকই বলেছে যে আমার মেয়ে হলে আমি কি করতাম। তখন আমি বললাম আমার একটা মেয়ের বিয়ে দিয়েছি, আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, আমার বড় মেয়ের শ্বশুরমশাই ডাক্তার, তাদের নার্সিংহোম আছে। আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে আছে বাইকে লাগবে 3.5-4 মিনিট। সে আসতে পারে না শুধু তার শ্বশুরমশাই এবং শাশুড়িকে ঠিক যার সময় খাবারটা দেবার, যাতে না মিস হয়ে যায়, যাতে না টাইম ঠিক এই বিকালে টিটা দিতে হবে তাকে, আমার মেয়ের হাতেই খাবে সে, নার্সিংহোমে আবার খাবার করতে হবে। বলে বাবা আমি যেতে পারছি না, মানে রাতে আসতে হবে, শুধু আসতে পারে না এই কারণে। ফার্স্ট ডে আউট। ওটা এই কথাটা কি সত্যি কি মিথ্যে শুধু একটু বলে দিলেই হবে। ওনার যে ঘটক, ওনার ক্লোজ রিলেটিভ, ওনার ক্লোজ, ওনার মাসি, সে ওনার ওপর ফেড আপ। তার উপরেও তার স্বামী এখানে ঢুকবে না, ঢুকলে মাথা গরম হয়ে যাবে। সে এত আমাকে আজকে বলছে তুই আজকে যেমন মামা বলছে আবার তোরা বসেছিস। বলছি দিদি ভাই আমাকে খুব রিকোয়েস্ট করে গেছে, আমার মনে হয়েছে ওনাদের নিয়ে বসার প্রয়োজন আছে। কত দূরে যখন ওরা গিয়েছে আমরা না করতে পারি না, আর বলা যায় না কার এতে কি হয়ে যেতে পারে। চেষ্টা করুক একবার সংসার মানে করার জন্য, যদি হয় হোক, আমি এই টাইমটা দেব। আমার সত্যি টাইমের খুব অভাব, আমার টাইমে পুরো পয়েন্টে উত্তর দেবে, সবাইকে সম্মান দেবে, কারণ ওনার জন্য কিন্তু আজকে মীমাংসা সভাটা বসেছে। ঠিক আছে, যে থালে খেতে হয় সেই থালে আপনাদের ফুটো করতে নেই, ফুটো করলে তোমারই খাবার পড়ে যাবে, থালায় দেখবে খাবার নেই। বুঝিয়ে দিলাম ছোট্ট একটা উদাহরণ দিয়ে। তো তুমি মীমাংসায় বসেছো কার ডাকে? ওনার ডাকে। উনি আমাদের সম্মান দিয়েছে, তোমাকে কিন্তু এখনো তোমার কর্মের উপরে কিন্তু এখনো কোনো কথা বলতে পারেনি, কিন্তু তোমাকে কিন্তু উনি অসম্মানিতও করেননি, তাই তো? বৌমা বলেই কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমারও কিন্তু যথাযথ সম্মানটুকু তাকে দেবে বলে আমি একজন দিদি হিসাবে বলো, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে বলো, তুমি ম্যাডাম বলো, দিদি বলো, যাই বলো না কেন, আমি কিন্তু তোমার চাইবো যে তুমি যারা এখানে বসে প্রত্যেককে সম্মান দাও, এবং তুমি শুধু নয় আমরা প্রত্যেককে সম্মান দেবো, তবেই এটা মীমাংসা হবে, নাহলে মীমাংসা হবে না। আমরা এখানে কোন্দল করতে আসিনি কৃষ্ণনগর থেকে, দূর দূরান্ত থেকে সবকে কোন্দল করতে আসিনি। তোমাদের কোর্টে যেগুলো মামলা চলছে সেই বিষয় নিয়ে বিচারাধীন অবস্থায় রয়েছে, আমার এত মামলা ঘাটাঘাটি নেই। তুমি মেডিকেল করেছো, তুমি মার খেয়েছো, তুমি ওখানে সবাই মারে, তুমি ওখানে সংসার করতে পারছো না, যতটুকু আমি বুঝলাম, এই পয়েন্টগুলো আমি নোট করলাম। ঠিক আছে, এরকম তুমিও কিছু বলেছো, আমাকে গিয়েও তুমি তো কিছু বলেছো, আবেদন করেছো যে তোমার কি সমস্যা, ওখানে সবাই মারধর করে, কেউ পছন্দ করে না। ম্যাডাম আমি ওই কথা বলিনি, আমি বলেছি যে আমার দুটো দেওয়ার ননদ শাশুড়ি আমাকে মানে মানসিক দিক থেকে আমাকে টর্চার কেউ তো বাদ নেই, তার জন্যই তো বলছি। আমার কথাটা তুমি ভেঙে বললে, আমি ছোট করে বললাম।
বুঝেছো কি বললাম? আমি তোমাকে ভেঙে বললাম, এই ছোট করে বললাম এই কারণেই যে তোমাকে বাড়িতে স্বামী ভাবে সবাই অত্যাচার করে। উনি তো বিয়ে করা, এটা সত্য কথা, উনি বিয়ে করা। আচ্ছা তাহলে স্বামীও করছে। হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি কিন্তু তোমার কথাই ফাঁসবে। হ্যাঁ, বলো। আমার কথা হলো আমি তো তোমার কাছে তোমার মনে হচ্ছে আমি তোমার পক্ষ, ঠিক আছে? বুদ্ধির ভুল করবে না, বোঝার চেষ্টা করবে। এবং সবাই, শুধু তুমি যে উত্তর দেবে তা না, তোমার সাথে যারা এসছেন যদি আমার কোনো রকম কিছু ভুল হয়, ওকে প্রশ্ন করা বা কিছু করা, সেটা আমাকে বলবেন যে ম্যাডাম আমি একটু কথা বলতে চাই, ও উত্তরটা দিতে পারছে না। আপনারাও দিতে পারেন যারা তোমার সাথে এসছে। তুমি এখন মানসিকভাবে বিভ্রান্ত, আর সবাই তো বিভ্রান্ত নয়, বাবা মা ছাড়া বললাম, বলবে, এনারাও বলবে, আমার বলতে গেলে আমার সহযোদ্ধারাও বলবে। ওকে, আমি বলতে চাইছি যে তাল খাবে সে তাল ফুটো করবে না, মানে এখানে সবাই সবাইকে রেসপেক্ট দেবো। ওনার জন্য আজকে এই মীমাংসা, নাহলে আমার ক্ষমতা ছিল না এই এলাকায় এসে মীমাংসাটা বসানো। কারণ উনি ছেলেকে নিয়ে হাজির করিয়েছেন, ছেলে চলে যেত কাজে, উনি ছেলেকে হাজির করিয়েছে, আমি কিন্তু ছেলেকে হাজির করাইনি। তা যার জন্য আজকে আমরা এই মীমাংসায় বসছি তার সম্মানটা কিন্তু আমাকে দেখা উচিত, সে যেই হোক না কেন, আমি হই, ওনারা হোক, আমার যারা সাথে এসছে বা তোমরা যারা সাথে এসছো, ঠিক আছে? সবাই সবাইকে সম্মান করো। দ্বিতীয় কথা, তোমার বিচারাধীন অবস্থায় মামলা চলছে, আমি মামলা নিয়ে কোনো জায়গায় কোনোদিন কোনো উল্লেখ করতে দেখোনি, আমি করিও না। কি কি মামলা করেছো জানার দরকার, কি কি করেছো জানার দরকার, সেটা কোর্ট জানে তুমি কতটা সত্য করেছো, কতটা মিথ্যে করেছো। যদি তুমি সত্য করো তাহলে তুমি ন্যায় পাবে, যদি মিথ্যে করো তাহলে তুমি ন্যায় পাবে না। সত্য করলে তুমি ধৈর্য ধরে কোর্টের দ্বারস্থ হয়ে থাকো, আর যদি মিথ্যে করে কিছু করে থাকো তাহলে তুমি আগে মীমাংসায় বসো। আমাকে বোঝাতে পারছি আপনাদের সকলকে? যদি তো আপনারা সত্যের উপর ডিপেন্ড করে যদি কেস করে থাকেন, আমি কারো কথা শুনিনি, কিছু কানে শুনিনি, যদি সত্যের উপর ডিপেন্ড করে যদি কেস করে থাকো, সত্যি যদি তুমি প্রকৃত অত্যাচারিত হয়ে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে যেটা বধূ নির্যাতন কেসে লাগে সেগুলো যদি তুমি করে থাকো, তাহলে কোর্টের উপর, আইনের উপর ভরসা রাখতে হবে। মেয়েকে, মানে যিনি ভিকটিম তিনি এবং তার পরিবারের সকলকে, তাহলে মীমাংসায় আসার আমার দরকার নেই। হয় তার শাস্তি হবে, নাহলে কোর্টের অর্ডার যেটা হবে সেটা আমি মেনে নেব। আর মীমাংসায় বসতে হলে তার মানে তোমারও ফল্ট আছে, তাদেরও ফল্ট আছে, নিজের ফল্টও বলো, তার ফল্টটাও বলো। আমি কিছু দোষ করিনি তা কিন্তু হবে না। আমি একটা কলমে মিথ্যা কথা লেখাটাও কিন্তু আমার অপরাধ, সেটা আমি উকিল বাবু লিখে দিয়েছে, আমাকে থানার অফিসার লিখে দিয়েছে, এটা কিন্তু সমাজে কেউ আমরা মানবো না, কারণ এটা সামাজিক মীমাংসা। আইনেও মানবে না, আইনে তেমন তোমরা হেরে যাবে, আর আমরা সামাজিক মীমাংসা করতে হলে ছোট কেটে বলে দেবো মুখ ফুটে যে তোমরা কেন মিথ্যেটা আশ্রয় নিলে। কি ঠিক বললাম? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের মেডিকেল রিপোর্ট আছে, তোমরা কি বিচার পাবে, তারপরেও তোমরা আমার কাছে গেছো কেন? একটা মীমাংসা করতে, সংসার করতে। তোমার আবেদন কি? সংসার করব, আমি আমার স্বামীকে ভালোবাসি, ঠিক বলছি? আচ্ছা, তখন আমি তোমাকে বলেছিলাম যে আমি ফোর্স করতে কাউকে পারি না, আমি বসবো, বোঝাবো, দুই পক্ষ যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, মনের আন্ডারস্ট্যান্ডিং, আমি সমাজসেবিকা বা আমার জনসাধারণ আমার পাশে আছে, আমার ক্ষমতার অপব্যবহার করে কাউকে জোর করে ঘর করে থাপ্পড় মেরে ঘর করাবো না। দুইজনের বসবো, ভুল ত্রুটিগুলো যদি তোমরা নিজেরা শুধরে নিতে পারো, তাহলে সেই জায়গাটা একটা মীমাংসা করে। তোমরা অবশ্যই সবাই চাইবে, সমাজ ব্যবস্থাও চাই সংসার করো, জজ সাহেবও চাই সংসার করো, আমরাও চাইবো সংসার করো। আর যদি একান্ত না হয় তাহলে কি করবো? তখন তুই বলে ম্যাডাম তাহলে মীমাংসাটা ব্যবস্থা করবেন, ঠিক? তা তোমার চাওয়া পাওয়া, আমার আবেদন নেওয়ার মধ্যে কোনো এখানে কোনো কিছু নেই, পুত নেই। তাহলে এই মতো পরিস্থিতিতে কি পরে আগে হয়েছে সেটা তো অবশ্যই কথা প্রসঙ্গে উঠে আসবে। এখন তুমি কি চাইছো, আর কেন তুমি কি কি কেস করেছো আমার জানা দরকার। এটা কি কি কেস করেছো, আর লাস্ট দিনের কথাটা শুনবো। লাস্ট দিন তুমি যে কেসের দ্বারস্থ হলে সেদিন কি করেছো, আর তুমি যে সব জায়গায় গেছো সে দাদার কাছেও শুনে নিচ্ছে, আমার আর এগুলো শোনার দরকার নেই। কে কি বলেছে না বলেছে শোনার দরকার। তারপরে তোমার স্বামীর সাথে কথা বলবো, তারপর স্বামীর সাথে স্ত্রীর কথা বলবো, আমরা শুধু শুনবো, তারপর আমরা অভিভাবকরা যারা আছে তারা কথা বলবো। তো অনেক কথা তো যারা সব বলবে খারাপের দেশের থেকে আমাকে ডায়লগ দিতে হবে না, আমি ডায়লগ না। ওই গরিব এখন আর হয় না, সবাই যারা গরিব মানুষ তারা সব থেকে বড়। গরিব মানুষ লাইনে দাঁড়াতে পারে, আমরা লাইনে দাঁড়াতে পারবো না, আমরা সব থেকে ভিখারি। তাহলে ম্যাডাম আমি চাই সংসারটা করতে, এরকম আর 5টা মানুষ সুষ্ঠুভাবে শান্তিভাবে নিয়ে সংসারটা করে, নিজের স্ত্রীকে সেরকমভাবে করে আমি সংসারটা করবো। আচ্ছা, তুমি চাইছো সংসারটা করতে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে আর যে বাড়িতে যে আমার প্রতি অত্যাচারগুলো হয়, যা বলো, দেওর বলো, শাশুড়ি বলো, ননদ শ্বশুর বাড়িতে কি এসে থাকবে, থেকে আমার প্রতি অন্যায় করবে, অত্যাচার করবে বলে মাকে তারা ক্লিয়ার মুখে ধরবে, সেইগুলো বন্ধ হলে আমি সংসারটা করবো। সেইগুলো আপনি কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আমি আগে উত্তর দিইনি, আমি আগে উত্তর দিইনি ওনাকে। আমি যদি যথেষ্ট উত্তর না দিতে পারি আপনারা উত্তর দেবেন। যখন বলবে কেউ সাউন্ড করবে, আমি আপনাদের জিজ্ঞেস করবো, সবাই বলবে,
আমি কি বলছি শোনো, তুমি বলছো যে সবাই মারে, ননদ মারে, এ মারে, ও মারে, কেন আমাকে আহা, তারপর তুমি কি চাইছো? সংসারটাই করতে চাই। সংসার কার সাথে করতে চাইছো? নিজের স্বামীর সঙ্গে। কে তো এই মারগুলো খাওয়ায় তোমায়? ম্যাডাম নিশ্চয়ই ওনারই হাত আছে। তাহলে ওনার হাত আছে, তাহলে ওনার যদি হাত থাকে তার জন্য তোমাকে সবাই মারছে। ওনার হাত না থাকলে মারতো না। তুমি কার সাথে সংসার করতে চাইছো? কার সাথে সংসার করতে চাইছো? যার হাত সবার মাথার উপরে থেকে তোমাকে টর্চার করাচ্ছে, ঠিক? তাই তো? তাহলে মেন ভিলেন এখানে কে? আমার স্বামী। তোমার স্বামী যদি ভিলেন হয়, তুমি কেন তোমার স্বামীকে ফিরে পেতে চাইছো? ম্যাডাম বিয়ে আমার হয়ে গেছে, জানেন যে একটা মেয়ে বিয়ে শাদী হয়ে তাহলে গেছে। বিয়ে শাদী হলে ভিলেনকে নিয়ে সংসার করবে কেন? আমি তো সেই জন্যই বলছি তুমি স্বামীকে ভিলেন বলে স্বামীকে আসামি বানিয়ে তুমি স্বামীকে নিয়ে কি করে ভালোবেসে ঘর করবে? স্বামী যদি সমাজে ভিলেনই হয় তোমার দৃষ্টিতে, আমি তোমার জায়গায় আছি বোন, আমার স্বামী ভিলেন হলে আমি ভিলেনকে পাত্তা দেবো? ম্যাডাম একটা মানুষ খারাপ হলে আমি মরতে যাব ওখানে? আমার স্বামী সবাইকে দিয়ে লোক ফিট করে মারাবে, আমি জানি আমার স্বামী ক্রিমিনাল, ক্রিমিনালের কাছে আমি ঘর করতে যাব? দোনো মনো কথা বলবে না, ব্যালেন্স রাখবে না কথার মধ্যে, যেটা বলবে সত্যি বলবে, ব্যালেন্স রাখতে হলে আমি রাখবো। ম্যাডাম যে পরিবর্তন হলো নিশ্চয়ই আমি সংসার পরিবর্তন হলে এই পরিবর্তনের দায়িত্ব কে নেবে? এটা তো হওয়া কখন না, হাতের লেখা খারাপ হয়েছে তুমি সুন্দর করে লেখো, নালে আঙুল বেঁকিয়ে দেবো, আবার ঠিক করে লেখ, ভয়ে আমি সুন্দর করে লেখার চেষ্টা করবো। ম্যাডাম সেটা পরিবর্তন কার উপর ডিপেন্ড করে? স্ত্রীর ওপরে। স্ত্রীর ওপরে স্বামী মদ খেলে গালাগালাজ করলে স্ত্রীকে শাসন করতে হয়, অনুশাসনের মধ্যে দিয়ে ভালোবেসে সেটাকে চেঞ্জ করার মানুষ অনেকে ফেড আপ হয়, কিন্তু তারা যখন পড়ে চেষ্টা করে যখন ফেড আপ হয় তারা বলতে পারে তুমি কি কি চেষ্টা করেছো স্ত্রীকে বা স্বামীকে ভিলেন থেকে ভালো মানুষ করার জন্য, আর 5টা স্বামীর মতো করার জন্য তুমি কি স্ত্রী হিসাবে চেষ্টা করেছো? আমি কিন্তু তোমার স্বামীর সাথে এখন একটাও কথা বলি না, আমি তোমার উত্তরে তোমার প্রশ্নে তোমাকে করেছি। একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে ব্যবহার করার মানে মেয়েটাকে আমি ধরলাম একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, বিয়ের বিয়েতে বসানো হয়, বাবা মাও জানে না ছেলেটি খারাপ, তুমিও জানছো না ছেলেটি খারাপ, বাবা মাও জানে না ফিজিক্যালি আনফিট মানে শারীরিকভাবে সে অক্ষম, তুমিও জানো না শারীরিকভাবে অক্ষম। বিয়ের দিনকে যখন বিয়েটা হচ্ছে, হয়তো বাবা মা দেখে শুনে সুন্দরভাবে একটা বাহ্যিক সুন্দর দেখে সমস্ত পরিবেশ দেখে যেটা বাবা মার দরকার, যতটুকু জানা দরকার জেনে শুনে একটা মেয়ের বিয়ে দেওয়া হলো। তারপরে অনেক স্বামীরা শারীরিকভাবে অক্ষম হয়, বিয়ের রাতের মানে বাসর রাতেই সংসার ভেঙে যায়। অনেক মেয়েরা বলে আমরা এখানে সংসার করবো না, রাইট? ঠিক বললাম? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তখন তো বাবা মার ফল দেখালে, বাবা মা তুমি আমাকে কেন বিয়ে দিলে, বাবা মার কিন্তু কোনো দোষ ছিল না, ওটা তোমার ভাগ্যের দোষ ছিল বলে মেনে নিতে হবে। ওখানে কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করার জন্য তুমি কিন্তু মানিয়ে নিচ্ছ না তাকে, না ম্যাডাম ডাক্তার দেখাও তুমি মানিয়ে নিচ্ছ। আমার কথা বলতে দাও, তুমি মানিয়ে নিচ্ছ না, ধরে না আমি তোমায় কিন্তু বলছি না, তুমি মানিয়ে নিচ্ছ না। তুমি বাবা মাকে অভিযোগ করলে আমি ওখানে ঘর করবো না, বাবা আমার কিন্তু কিচ্ছু করার নেই না, তোকে ওখানেই ঘর করতে হবে। কারণ প্রত্যেকটা মেয়েদের সন্তানরা যখন বড় হয় আমরা বিয়ে দিতে পারি শুধু একটা জিনিসের অভাবের জন্য, স্বামীর ভালোবাসা বা স্ত্রীর ভালোবাসা আমরা কিন্তু বাবা মা দিতে পারে না। সেই ভালোবাসাটা পাওয়ার জন্যই কিন্তু, আর আমাদের জেনারেশন বাড়ানোর জন্যই কিন্তু আজকে আমাদের বিয়েটা, বিবাহ প্রথাটা। বোঝাতে পারলাম? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কথা হলো, তুমি যেমন ধরে নিলাম কেউ অক্ষম স্বামীকে নিয়েও, ফিজিক্যালি অক্ষম স্বামীকে নিয়েও ঘর করছে, ধরে নিলাম তার মধ্যে তুমি একটা ভালো স্ত্রী, যে না আমার স্বামী আনফিট ফিজিক্যালি, তারপরে আমি সংসার করতে চাই, আমি ডাক্তার দেখাতে চাই, এখন অনেক উন্নত, আমার স্বামীকে ঠিক করতে চাই, তাই তো? যেটা তোমার জীবনে হয়েছে তার জন্য এই উদাহরণটা দিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো অবশ্যই দুজনের বন্ডিং দরকার, অশান্তি না। ডাক্তারি ওষুধ খেলেই যে মানুষ সুস্থ হয়ে যাবে তা নয়। আজকে তোমরা যখন একটা নতুন স্বপ্ন দেখছো, দুজন মিলেই স্বপ্ন দেখছো পৃথিবীতে কাউকে নিয়ে আসবে, তাহলে দুজনের মধ্যে একটা ভালোবাসার সুসম্পর্ক থাকা দরকার। তোমার স্বামী ভিলেন, তোমার স্বামী সবাইকে দিয়ে মার খাওয়াচ্ছে, তোমার স্বামী যদি কাউকে দিয়ে মার না খাওয়ায় তুমি কিন্তু মার খাচ্ছ না তোমার কথাতে, ঠিক আছে? তাহলে কেউ খারাপ না, কিন্তু সব থেকে বেশি খারাপ তোমার কথাতে আমার নজরে তোমার স্বামী। সেই খারাপ ব্যক্তিটাকে তুমি ফিরে পাওয়ার জন্য এত দূর ছুটে গেলেছো কৃষ্ণনগর, ঠিক আছে? সেই খারাপ ব্যক্তিটিকে পাওয়ার জন্য ছুটে আজকে বসেছো, কিন্তু এখানে আবার দাঁড়িয়ে আছো ঘন্টায় ঘন্টা আমার অপেক্ষাতে কখন মীমাংসা বসবে। কেন খারাপ ব্যক্তিটিকে পাওয়ার জন্য এত তোমাদের কাকুতি মিনতি কেন? আমি এটাকে সমাজে প্রশ্রয় দিই না। যার নামে অভিযোগ করব তাকে কখনো নিয়ে ঘর করতে চাইবো না, আর কখনোই বলবো না সে ভিলেন। কারণ আমি যখনই তাকে ভিলেন বলবো, আমার সংসার যদি 5 জন মানুষ এই যা সংসার কর বলেও যদি করিয়ে দেয়, তোমার সংসারে আবার পরের দিনকে ভাঙন করবে। কারণ তুমি কেন এই কথাটা সেই সময় লোক সমাজে বলেছিলে, আমি যখন ভিলেন তাহলে তোমার সাথে আজকে ভিলেন পনাই করবো। আমরা হাজার মানুষ মীমাংসা করিয়ে জোর করে সংসার করিয়ে দিয়েও তোমাদের মধ্যে কিন্তু ভালোবাসার সৃষ্টি আমরা করতে পারবো না। একমাত্র সৃষ্টিকর্তা আর একমাত্র দুজনের
চেষ্টায় কিন্তু এইটা ভালোবাসার সৃষ্টি হবে। পাকা চালাতে হবে না। বোঝাতে পারলাম আমি কি বলছি? হ্যাঁ, তাহলে তুমি কেন আজকে তুমি বোকা বোকা প্রশ্ন করছো? আজকে মা বাবা সবাইকে নিয়ে এসে তাদের মুখটা উজ্জ্বল করো, তুমি মীমাংসায় বসছো। তোমার এই কথাটা বলা দরকার যে আমার স্বামী অনেক, মানে আমারও ভুল আছে, আমার কথার মধ্যে অনেক কিছু, আমারও ভুল আছে ম্যাডাম, আমার স্বামীরও ভুল আছে। ধরে নিলাম আমার ভুলের সংখ্যা বেশি, আমি কেস টেস করেছি, ঠিক আছে, আমার ভুলের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি অত্যাচারিত হয়েছি, আমি বলছি না তুমি অত্যাচারিত হও, হয়তো তুমি হয়েছো 50%, তুমি করেছো 100% কেস। যাই হোক, কোর্টে তো গেছো, মীমাংসা করেছো, উকিলের চেম্বারে গেছো, সংগঠনে গেছো তো, বিভিন্ন জায়গায় গেছো তো, আইনের দ্বারস্থ হয়েছো তো। উকিল বাবু আইনজীবী বসেছে মানেই কিন্তু এখানে আইনের দ্বারস্থ হওয়া। তুমি কোর্ট পর্যন্ত সেই মীমাংসা উঠেছে, যেখানে কোর্টে ওনার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে হয়েছিল, তোমরা যাই হোক একটা হয়রানি বা কিছু, সেটা হয়তো ওনাকে হয়েছে, কোর্টের মধ্যে হয়েছে। তাহলে কোর্টের মধ্যে মহিলা সমিতি থাকে না, কোর্টের মধ্যে যারা লিগাল সেল আছে, তাই তো বলছি আপনারা লিগাল সেলের দায়িত্ব নিয়েছিলেন। কোর্টের মধ্যে কোনো মীমাংসাই, সেখানে আমরা মহিলা সমিতিরা বসতে পারি না, কোর্টে মীমাংসা করতে পারি না। ওখানে ডিস্ট্রিক্ট লিগাল সেল থেকে হয়তো আপনাদেরকে ডাকা হয়েছিল, তাই তো? ডিস্ট্রিক্ট লিগাল সেল থেকে তোমরা নাই জানতে পারো, আমিও যে জানবো তার কোনো মানে নেই, না জানলে জানো। কোর্টের মধ্যে মীমাংসায় যদি ডাকেন কোনো ম্যাডাম, সেটা কোনো মহিলা সমিতি থেকে ডাকা হয়নি, ডিস্ট্রিক্ট লিগাল সেল থেকে ডাকা হয়েছে। তার জন্য ওনারা গেছেন, তোমরা গেছো, যারাই গেছো হয়েছে, ওখানে দুই পক্ষের কথা শোনা হয়েছে। ধরে নিলাম ওটাকে ডিস্ট্রিক্ট লিগাল সেল বলে, ওটাও একটা পারিবারিক সহায়তা কেন্দ্র। ওটা যাদের ক্ষমতা নেই, গরিব মানুষ যারা চাইছে সংসার করতে, তাদেরকে ডালসা, যেটাকে বলছি ডালসা, ডিস্ট্রিক্ট লিগাল সেল, সমস্যাটা তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? ওখানে একটা সমস্যার সমাধান, যেহেতু আইনে ওটা সরকারি, সেহেতু মানে মানুষ ভয় পায়, আমাদের মতো মানুষকে, ওনার মতো মানুষকে ভয় পাবে না, কিন্তু আইনকে সবাই ভয় পায়। সংসার করতে হবে তখন সংসার করতে হয়। তো ওই জায়গাটায় কিন্তু তারাও কিন্তু চেষ্টা করে দুইজনের বন্ডিং তৈরি করে সংসার করানো। তারাও কিন্তু জোর করে ভয় দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে আইনি দ্বারস্থ কখনো সংসার করান না, না লয়ার না কেউ। হলো এই মতো পরিস্থিতিতে তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি যে লাস্ট যে তোমার মেডিকেল রিপোর্ট হয়েছে, বা তুমি যে বধূ নির্যাতন কেস করছো, লাস্ট দিন কি হয়েছে? তোমার কিন্তু প্রতিকার বলে মায়ের সঙ্গে কথা বললে এই কথাটা কি বললাম, এই কথাটাই তো আমি বললাম একটু আগে, আমি কিন্তু উল্লেখ করেছি। আপনি কিন্তু বুদ্ধিমান যদি হন, তাহলে সবাই কিন্তু বুঝতে পেরেছেন, যারা এখানকার যারা আছেন, আমি কি বলতে চেয়েছি। উনি যদি এটা যদি মীমাংসা করবেন না বলতেন, উনি এখানে অনেক কথা বলতে পারতেন। উনি একটা ধর্ম কি বলে জানো তো, সংসার জোড়া। যদি সত্যি তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, আমিও কিন্তু অনেক দোয়া পাই তোমাদের, জানো তো। তুমি আমার ফেসবুক খুলবে, অনেক মুসলিম মা বোনদের কিন্তু আমি ঘরের মেয়ে, সেই মানসিকতা নিয়ে কিন্তু আমি কাজ করি। দেখ নাই অ্যাক্টিং করতে আসেনি, আর্টিফিশিয়াল ভাবে কিছু করতে আসেনি। যা বলবো অন্তর থেকে, তুমি আমাকে বকো, যখন মারো, আটকে রাখো, তাড়া দিয়ে দাও, আমি বুঝে দেবো। উনি কিন্তু যে দায়িত্বটা নিয়েছে, আমিও সেই দায়িত্ব রকম নিই। যারা মীমাংসায় বসে তাদেরকে দায়িত্বই নিতে হয়। জজ সাহেব যখন একজন মেয়ে যখন ডিভোর্স দেবে বলছে, জজ সাহেব বলে আপনারা সংসার করুন। জজ সাহেবের কথা শুনে মেয়েটা সংসার করতে যায়, যদি ওরা ফেসে যায় তখন তো সেটা বলতে পারে না কোর্টে, স্যার আপনি রায় দিয়ে দিলেন আমার বউ, আমি সংসার করবো না, ও সংসার করবে না বলে। আপনি কেন, আমিও তো বললাম সংসার করবো না, ও করবে না, আপনি কেন বললেন যে সংসার করবে? যদি ফেসে যায় আপনি দায়িত্ব দেবেন? জজ সাহেবকে কেউ বলতে পারে? ঠিক তেমন তুমি ধরে নাও উপরওয়ালার উপর বিশ্বাস করে উনি আজকে কিন্তু তোমাদের মধ্যে একটা সহৃদয় ব্যক্তি বলে আজকে তোমাদের সঙ্গে জুড়তে চাইছে। এটা যে জুড়েই যাবে এর কোনো মানে নেই, আমরা দেখতে চাইছি কি হচ্ছে। তোমাদের মধ্যে ভালোবাসা থাকতো, এই শেষটা কোথায়? তোমাদের মধ্যে ভালোবাসা। অত্যাচার করো, ও প্রমাণ রাখো, মোবাইলে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, দুটো পয়সা দিয়ে কিনে দিই, তোমারও একটা অ্যান্ড্রয়েড সেট রাখো, দুজনের ক্যামেরা করে প্রমাণ রেখে দাও, দুজনকে ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। ক্যামেরা এখন সবকিছু কথা বলে। সমস্যা যে দুজনকে এতটা যদি সন্দেহ বাতাবরণ তৈরি হয়, আর কথা প্রসঙ্গে রাগের মাথায় অনেকে তুই তোর বোনের সাথে বাদ দাও, ঠিক আছে? নতুন করে ঘরটা দেখা হবে, একটু সময় লাগুক, হ্যাঁ, তাহলে ফাইনাল এটা হলো ঘরটা দেখা হবে। আপনি দেখুন, আমি বলি শুনুন, আমি চাই আপনার এলাকার মধ্যে ঘরটা না, ওইটা আগে ওদের জিজ্ঞাসা করুন, তোমাদের আমি যেটা বলবো সেটাই হবে। ঠিক আছে, তুই কি বলছিস বল? ঠিক আছে দিদি ভাই বলবো, আমি বলবো আমি অন্য এলাকায়, হ্যাঁ
ওরা শান্তি করতে হয়েছে। চাইবে, হ্যাঁ তো সেই বিশ্বাসটা আমি ওনার উপর রাখছি। যদি রাখছো তাই তো? ঠিক আছে, তাহলে আমি খুব খুশি হলাম। যাচ্ছে ও আমি বলেছে যা খুশি হলাম যে আজকে উনি ওনার সম্মানটা সুবুদ্ধি সম্মানটা হয়েছে। ফিরে পেলেন এবং তুমি যে বিশ্বাস করলে, ঠিক আছে? উনি কাউকে ছাড়েনি, না তোমাকে ছেড়েছে না ওনাকে ছেড়েছে, না তোমাকে বকতে বলেছে না ওনাকে বকতে বলেছে। আমি বলেছিলাম কিন্তু প্রথম দিন তুমি যখন গ্যাঞ্জাম করেছিল সবাই, আর মানুষ আসল মানুষ কিন্তু উনি। আজকে নকল মানুষদের কাছে কিন্তু পাঠিয়েছিলাম, পাঠিয়ে এখানে বসিয়েছি। কি বলেছি? যারা তোমার পাশে আছে আগে তুমি তাদের বাড়িতে যাও। তুমি পাঠিয়েছো, তুমি বলছো আমাকে পাত্তা দিচ্ছে না। তখন আমি কি বলেছিলাম? আগের কথাটা মনে আছে তো? আমি বলেছিলাম যদি কেউ পাশে থাকে তাহলে এই মানুষই দাঁড়াবে, তোমরা যাকে পাশে বলছো সেগুলো পাইছে না। ঠিক আছে? দাদা অনেক বড় আমার জন্য দায়িত্ব নিয়েছে, যদি একটু ছোট করে বলে ভুলগুলো তুই করে দিতে না। করে দেবো বলে ফেলেছ অনেক। কি কি বলেছে ওর বলো তো দেখি। না আমি আমি এখনো কিন্তু আমাকে থার্ড পার্সন কেন থার্ড পার্সন কোথা এই থেকে যে হলো? উপরওয়ালা আপনাকে ফার্স্ট পার্সন করে দিল। আমাকে বলছে এ হচ্ছে থার্ড সবই পার্সন। কর্ম কথা বলে। আজকের মতো দিনেও মেজদাকে রাখতে বারণ করেছিল যে মেজদা না আসে। আজকের মতো দিনে কি বলছেন? আমি ইনাকে কথা বলেছি বলে আমার সাথে ওনার বাবা তো প্রথম দিনকে কত দূর চলে গেল। লাইভে দেখবেন কি গন্ডগোল করেছি আমি। আমরা মেজদাকে এত সম্মান দিই যে মেজদা না হলে এখানে বসাই হবে না। উনি বলেছিলেন যে এরা বলেছিল যে উনিই সংসার করতে দিচ্ছেন, আর আমি ওদের ঝগড়া করেছিলাম লাইভে, উনিই তোমাদের সংসার চাইছে, তোমরা খাঁটি মানুষ চিনতে পারছো না। আমি সেদিনও বলেছি, আজকেও সামনে বলছি। তখন তো আপনারা ছিলেন না, কেউ জানেন না। আজকেই মেজদাকে বারণ করেছি। আমরা কিন্তু মানুষ চিনি। ভাই আমাকে নাম্বারটা দিয়েছিল। কেউ দায়িত্ব নেয় না, কেউ কারো। এই বাজারে এই বাজারে কেউ কারো দায়িত্ব নেয় না। ওইখানটাতে প্রত্যেক বৃহস্পতিবারে 2টো করে বিচার করতে হতো। শুনুন দাদা, তোমরা যে এখন চলে গেছি ক্ষমতা থেকে, বিচারটা কমে গেছে, এখন অন্য সব বিচারক। দাদা হ্যাঁ। আমার একটা কথা মনে পড়ছে। আমি একটা কথা বলেছিলাম সেদিন প্রথম দেখায়। হ্যাঁ কি বলেছিলাম মনে আছে। আমি বলেছিলাম এবার আপনি ফেলিওর হবেন না, এবার আপনার সম্মান ফিরে আসবে, আর এবারই আপনি জিতবেন। আর শুধু তখন উনি বলেছেন না জিততে চায় না, কিন্তু ওরা সংসার করবে এটাই চায়। বললো আপনিও পারবেন, আর কি এইবার দেখবেন আমি আপনি মিলেই। না আপনাকে আর একটা কথা বলেছিলাম, আমিও একটা কথা বলেছিলাম। বলেছিলাম যা আমি দেখুন যা কথা ছিল আমাদের মধ্যে বিশ্বাস ছিল। আমি যেটা আগে থেকে যে ভাড়ার যে ব্যাপারটা, ও যে শক না পায়, আমি কিন্তু ফোনে আগে থেকে জানিয়ে দিয়েছিলাম। যদি মীমাংসায় হয়, ও কিন্তু আমাকে বলেছিল ম্যাডাম আমি ওই বাড়িতেই উঠবো কালকে পর্যন্ত। আমি বলেছি আমি কিচ্ছু বুঝবো না, মীমাংসায় জনসাধারণ যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে? আপনার মেয়ের উপর আজই বিশ্বাস জনের প্রতি রয়েছে। আপনার মেয়েকে মাথা ঠান্ডা করতে বলবেন। আপনার মেয়ে দুটো গুণ, ভালো গুণ আছে, ভালো গুণের মধ্যে দুটো খালি খারাপ গুণ আছে, যেটুকু ধরতে পেরেছি। বলবো? ও এক কথা অনেকবার বলবো। ঠিক আছে, দিদি হিসাবে বলছি, কিন্তু এটা কোনো ম্যাডাম এখন বিচার মিটে গেছে, মিটে গেছে। দাদা ভাড়া দেখবে, এবার আসছি। হ্যাঁ। ঠিক আছে, সামনের মাসেই নতুন জীবন শুরু। আর একটা কথা হেসেই বলি, মিথ্যের কথাটা যখন বলবে একটু ভালো করে ওটাই আমি বলতে যাচ্ছি, গুছিয়ে দাদা নেবে, আমাকে বলে নিন। গুছিয়ে আমি বলবে, বলে দিচ্ছি, যাতে আমার কথা হলো কি, তুমি কিন্তু সেদিনকে বলেছো বাবা মা যখন না তোকে সংসার করতে হবে না, কিছু করতে হবে না, ম্যাডাম তুমি কিন্তু এক কথা প্রতিবাদ করেছো না, এই ম্যাডামকেই আমি ধরেছি, এই ম্যাডাম যা বলবে তাই করবো বলেছো। কিন্তু দেখেন আপনারা ভালোটাই করবেন। হ্যাঁ তুমি বলেছিলে তো এই কথাটা, আমারও সেই বিশ্বাসটা নিয়ে আজকে কিন্তু এসেছি। আমার কথা হলো কি, তুমি দুটো জিনিস তোমার মধ্যে দিয়ে দুটো বদগুণ আছে, সেই গুণগুলোকে চেঞ্জ করে ফেলবে, দেখবে তোমার সংসার সুখে হবে। এক হলো কি, অতিরিক্ত রাগ মেয়েদের ভালো না। ছেলেদের রাগ লক্ষ্মী, মেয়েদের রাগ কিন্তু অলক্ষ্মী। রাগ করবে না, রাগ করে মাটিতে ভাত খাবে না। ঠিক আছে? রাগ হবে, অভিমান হবে, কিছুক্ষণ পরে তুমি আল্লাহকে জপবে, আল্লাহর নাম জপবে, দেখবে মন শান্ত হয়ে যাবে। যখন কিচ্ছু পারবে না, ঘরের মধ্যে একা বসে গিয়ে তুমি তোমার আল্লাহকে ডাকবে, দেখবে মানুষ তোমাকে ঠিক, তুমি একটা কথাই বলবে আমার রাগ কন্ট্রোল করার জন্য আমি তোমার দ্বারস্থ হচ্ছি, তুমি আমাকে যে পথ দেখাবে আমি সেই পথে যাবো। দেখবে উনি যে পথটা দেখাবে কিছুক্ষণ পর সেই পথেই যাবে, তোমার আলোয় আলোকিত হবে। বিশ্বাস কিন্তু রাখতে হয়, একজন উপরওয়ালা কিন্তু বিচারক আছেন। এক, দ্বিতীয় কথা হলো কি, মিথ্যে কথা বলবে না। জীবনে এই সংকল্পটা করো যে আমি যেমন এত সৎ মানুষদের মাঝখানে
আমরা সৎই কিন্তু আমরা নিজেদের অসৎ বলতে পারি না, কেউ অসৎ বলে না। তো এই যে এত মানুষদের মধ্যেখানে আমি যে এসেছি, আমিও তাদের সান্নিধ্যে থাকতে পারি। আমি মিথ্যার আশ্রয় নেবো না, আমি সত্য কথা বলবো, তাতে আমি নুন ভাত খাবো, কিন্তু সত্যি কথা বলবো। এক। দ্বিতীয়, আর তোমার কর্তব্য কি, মানে এই দুটো গুণ তুমি চেঞ্জ করে তোমার মন তো কিন্তু মেয়ে হয় না, তুমি কিন্তু তোমার মন কিন্তু পরিষ্কার, তোমার কিন্তু ছলফল নেই মনের মধ্যে। জানি না আর 5 জন তোমাদের রিলেটিভদের মধ্যে কি আছে, কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই ছলফলটা আমি 1.5 বছরে কথা বলে বলে ঘেটে ঘেটে দেখিনি, ঠিক আছে? কিন্তু সরলতাটা আজকে বলেই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তাই হয়তো উপরালা তোমার এই জায়গায় সংসার দিচ্ছে। নাহলে অন্য কোনো মহিলা হলে, অন্য কোনো ম্যাডাম হলে তোমার সাথে হারগিজ এত বছর মানে যোগাযোগ কানের মাথা খেতে না, ঠিক আছে? তোমার কপালে এটা ছিল, এটা তোমার কর্মফল। তাই তুমি আজকে লেখা টেকার ব্যাপার আছে কোন বাহানাতে কি হয়ে গেল তুমি নিজেও জানো না। যদি তুমি মন পরিষ্কার রাখো, ঠিক ওটার উপর বিশ্বাস রাখো। দোকানটা খুলবে। এবার বলুন আপনি মানে মোদি ভাড়াটা জুয়েলার্স নাম শুনেছিল? মোদি জুয়েলার্স নাম শুনেছো? কোন জায়গায় ওটা? বিশ্বর মোড়। আমি কিন্তু মিষ্টি খাবো না, আমার মুড়ি চাই, মাছ খাওয়াবো। আমি আনন্দে মুড়িকে মাছকে মুড়ি খাওয়াবো। কি বলছিস শোনো, একটু চা খাওয়া যাবে তো? আমি জলটা আগে খাই। হ্যাঁ, একটু চা করে আগে জল দিলে চা। আমি কি দিদি ভাই উঠবো একটু? না, আমি কি বলছি, আর একটা কোনো কথা আপনার সাথে। মানে আমরা সামনে মাসের মধ্যে তো আপনি ভাড়া দেখছেন, মানে একটা পড়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা চাইছি যে ও সেপ্টেম্বর থেকে মানে পুজো টুজো সব একসাথে সুন্দরভাবে কাটা করে, ঠিক আছে? ওরা আবার ও আর ভাই সবার সাথে কথা বলা হয়েছে, আমার অভিক হয়ে যাবে, তোমাকে কিছু না বলতে দিই, ঠিক আছে? তোমাকেও কিছু বলতে দেওয়া দরকার। শোনো, বলতে দেওয়ার আগে দুটো কথা বলে দিই। তুমি কখনোই ভাববে না যে এই দিদিটা তোমার নয়। ঠিক আছে, ঠিক আছে, তুমি কখনোই ভাববে না এই দিদিটা তোমার নয়। তুমি ভাববে যেমন উনি যেমন তোমার দাদা, কাকু আমিও তোমার কাকু আপনি একটু হয়ে গেছে তো? হ্যাঁ, আমিও কিন্তু তোমার দিদির মতো। ওর দিদি একা নাম, তোমারও দিদি, ঠিক আছে? উনি যেমন বলে এটা আমার বড়, ওটা আমার ছেলে। তো আমার কথা হলো কি, যে মান অভিমান যাই হোক, ও যদি কোনো ভুলভ্রান্তি করে, কোনো অভিভাবককে ফোন করার দরকার নেই, প্রথম ফোন থেকে আমি ওনার কাছ থেকে শুনে নেবো কি প্রবলেম হয়েছে, আমার কাছেও দরকার নেই। হ্যাঁ, দ্বিতীয় কথা, ভালোবাসো। এই যে যথেষ্ট এজ হয়েছে তোমাদের, এই বয়সে আর পুনরায় আর একটা মেয়ের জীবন বা একটা ছেলের জীবন নষ্ট করে দুজনেরই লাভ নেই। এটাই তোমাদের বন্ধন, সেই বন্ধনটা তোমরা মেলবন্ধনটা সুন্দরভাবে তোমরা গড়ে তোলো, একে অপরকে বোঝো। পুরোনো কাসন্দি কেউ ঘাটবে না, ও ঘাটলেও তুমি ওনাকে অভিযোগ করে দেবে যে এই বলেছে, উইথ প্রুফ রাখবে, প্রমাণ রাখবে। প্রমাণে সবাই ভয় পায়, প্রমাণেই সবাই মাথা নত করে। প্রমাণ ছাড়া মুখের কথায় কিছু শুনবে না। ও যখন বলবে না না আমি বলিনি, কেন মিথ্যা কথা বলো, তখনই কিন্তু চট করে কিন্তু তখনই কিন্তু ওটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? যে তুমি এটা বলেছো কি বলো, তাহলে যে সত্য সে কিন্তু সাইড হয়ে গেল। কেস করো, ফলস কেস করো, এই কাজ করো, আমরা আছি। এক, মেয়েদের পক্ষে আইন আছে বলেই ও কালকে কারো প্রযুক্তি বুঝতে না, ম্যাডাম আমার তো কোথায় ভালো করলো, ম্যাডাম তো আমার ঘরেই তুলতে পারলো না, চলো ইনি আমার শুভচিন্তা কিনার পাশে আসি। আর আরেকজন বলবে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঘরে তুলবো, উনি তো কিছু পারেনি। ভাড়া বাড়িতে এটা কোনো সংসার? কখনো এইসব কথা যদি কনভেন্সে যদি চলেও যায়, বোকামো যদি করে, তুমি জানিও না। এটা একটা কথা। ভালোবাসো বউকে, বউ তোমাকে প্রচুর ভালোবাসো। মানে এই মেয়েটা আমাকে 1.5 বছর ধরে, বিশেষ করে ওর জন্য আমার চোখে জল পড়েছে অনেকবার। সত্যিই কিন্তু মেয়েটা বারবার বিশ্বাস করি, ওকে ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস করি। এটা আমি কিন্তু তোমাকে মন রক্ষা করার জন্য বলবো না। ভালোবাসা না থাকলে আমি সংসার জুড়বো না, কারণ আমার পাপ হবে আর আমি পরবর্তীতে বিপদে পড়বো, ঠিক আছে? খালি সারা রাত একটু ঘুমোতে দেবেন, আমি এই কথাটা নিয়ে একটা বলবো, এটা আমি শুনেছি এই পয়েন্টটা, আমি তো পুরোনো পয়েন্ট বলিনি। কারো গরমকালে ফ্যান চলে শীত লাগে, ওসব বাজে কথা বাদ দিন দিদি। এক মিনিট মায়ের কথার উত্তর দেবো, এটা যখন উনি বলবেন উনি ফট করে একটা উত্তর দিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, উনি বুঝে যাবেন, কারণ উনি সিনিয়র মানুষ। কারো গরমকালেও ঠান্ডা লাগে, আবার কারো ঠান্ডাকালেও গরম লাগে। তো সেটা শরীরের শারীরিক চাহিদার যে ব্যাপারটা, সেটা কেউ কারোর কিছু ব্যাপার না, ওটা আমি মা হিসাবে কিছু হস্তক্ষেপ করবেন না, সেটা ছেলের মন মতো বুঝে যান। বিয়ে দিয়ে দিয়েছেন, এই আমরা তো বিয়ে দিই একটাই কারণে, ঠিক আছে? আর দ্বিতীয় লোকে আমাদের জেনারেশন বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, ওর বিষয়ে কিছু বলবেন, ছেলে বৌমা বুঝে না এমন আমার একটা
তো 6 মাস সুদের একটা আমার পোতা আছে, আমার ওই ছোট ছেলের ছেলে, সে ঘরে ঢুকলে তাকে বলে ও এই ঘরে যে তুই ঢুকিস, এই ঘরে বসে বসে আজকের পর থেকে এটা হবে না। আপনাকে আচ্ছা ওই ঘরে তো থাকছে না, হবে কথাগুলি তো বলেছি। হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। ওরা সেই মামলাটা আমাদের কথা বলে ওসব কথা বলা প্রয়োজন নেই। বলছি সূর্য আর একটুখানি বাকি আছে ঢুকতে। আর বলবে না, এবার আমরা বলবো নিজেদের মধ্যে নিজেরা বন্ডিং তৈরি করবো। দিদি ভাই কাকে কি বললো আজ বলেননি না হলে আরে বাবা আগে কার কথা কি বলবে না বলেছি তো। তুমি মাথা নেড়ুনি, তুমি সাই দেউনি আবার। দিদি ভাই, হ্যাঁ আমার একটা ছোট্ট কথা বলার নেই। এটা তো সকলকে সবসময় পাবো না। আপনি আপনার চলে যাবেন, দাদা চলে যাবেন, এটাকে নিয়ে সারা জীবন চলতে হবে আমার। হ্যাঁ অবশ্যই। অর্থাৎ আমি মহামারী কিছু কাজ করি না। নেক্সট 1 মাস বলছে, আমাকে আর একটু সময় দেওয়া হয়, তাতে করে যদি এনাকে কিছু খরচাও দিতে হয় সেটাও দেবো। আপনার যদি মাসে চাল ডাল লাগে, মুদিখানা লাগে, আমি তুলে দিয়ে দেবো। ঠিক আছে, দাদা বলেছে ভাড়া দিয়ে দেবে। আপনার কোনো সময় নেওয়ার দরকার নেই, সমস্ত শীঘ্রম। উনি আরো 1 মাস টাইম চাইছে, সমস্ত শীঘ্রম। বলতে চাইছি দেখো, যেটা ওর সঙ্গে আমার প্রতিদিনেরই হয়ে থাকে, 600 টাকা রোজ থেকে নাকি ওর বাবা বিয়ে দিয়েছে। কেউ রেগে যাবে না এখানে, কিন্তু না কেউ না রেগে যাবে। তুমি বলো না, অসুবিধা বলো। আমার ভাই, ওনার একটাই ভাই, আমার ভাই রাবারের কাজ করে, আজ লাখ লাখ টাকা কামাইছে, আজ এই ঘর, কাল এই গাড়ি, কাল ওই বাড়ি। এ তো মানে 7 দিনে আমাকে 70 বার শুনতে হয়। ঠিক আছে। আমি যখন 600 টাকা রোজে বিয়ে করেছিলাম, আমার সেই কাজটা আর নেই। আমি এখন 300-350 টাকা রোজে কাজ করি। তা আমাকে সেই জায়গাটা তৈরি করে ওনাকে আমার মতো সময় দরকার পড়লে উনিও কাজের মধ্যে ইনভলভ হবে। তুমি কাজ জানো? কাজ করবে, কিছুর মধ্যে করবে, জরির কাজ জানো তো? স্বামী স্ত্রী মিলে 350 টাকা নুন ভাত হবে, ডাল ভাত হবে। একদম, এটাই মা বাবার শিক্ষা দেওয়া। তোমার যে এই শিক্ষাটা যদি দিদি ভাই না আপ বলছি 2 বছর আগে দিত, 2 বছর এটা হয় না। 1 মিনিট, সময় তাহলে আজকে পরিবর্তন আপনাকে হয়। এই জায়গায় আসতে হতো না। সময়ে পরিবর্তন হয়, আপনারও বয়স হয়েছে, বুদ্ধি বেড়েছে। তোমার 350 টাকা ইনকামে যেটা হবে ও তোমার সেটাই ও খাবে। বুঝে গেল, আপনি ইনকামটা বলে দিয়েছেন, ও বুঝে গেল। এবার ও কিছু যদি জরির কাজটা জানে, ও করবে। স্বামী স্ত্রী একে হাতে হাত দিয়ে কাজ করতে হবে। একজন খাবে, একজন রোজগার করবে। এখন থেমে যাচ্ছে। 300-350 টাকা দিতে চলবে না, মোটামুটি। হ্যাঁ মোটামুটিও হবে। তারপরে তোমরা যদি ভালো থাকো, তোমাদের তো বাড়ি আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা সহযোগিতা করবে, হবে? শোনো, বরের রোজগার কম, সেভাবে চলতে পারো। আজকে মাংস চাই, আজকে আনছো না কেন, এইসব নিয়ে অশান্তি করবে না। দরকার পড়লে তুমিও রোজগার করবে, ওকে বলবে 50 টাকা হলো সেভিংস করবে। ও দিদি ভাই, কোনদিন ডাল ভাত হবে, কোনদিন নুন হবে। ও দিদি ভাই, মেয়েরা পারে, তোমাদের তো সব মেয়েরা কাজ করে। ওই তো সহ্য করলে হবে। কর্মক্ষেত্রে বাইরে টাকা দিতে পারি এখন না, আগে সবার সংসার করুন। না এখন যা যা আগে এখন গেলে না, আর সবার ওটা হবে সংসার করুন। মানুষকে বিয়ে দিয়ে বউ যদি চলে যায়, না। এখন এটা এখন তো দেশের সেনা বাহিনীরাই যায়। তাহলে এই যে আমরা এতক্ষণ বুঝলাম, এটাকেই বলতে হবে এখন তুই যাচ্ছিলি সেখানে গেলাম, ইনকাম ও সেটাই খাবে। তুই এখানে যেটা করছিস বলে দাদা আমরা বুঝিয়ে দিচ্ছেন তো আপনারা আমাকে, যদি এই মানুষটা আজ 2 বছর আগে বুঝে যেত, এই শেষ করে 2 বছর আগে আমি আরেকটু সুন্দর ছিলাম, 2 বছর আগে আরেকটু সুন্দর ছিলাম, তখন আবার হয়তো 2 বছর আগে একটু একটু মোটা হয়ে গেছি, কি করবো বলুন? কি করবো? তাহলে এত কিছু কাজ শুনবি হবে কেন? First is first. বর্তমান নিয়ে চলুন আর ভবিষ্যতের কথা ভাবুন। আমি একটু যাই বড় আমার আপনি কিন্তু আমি বলবো, অসুবিধা কি আছে? শুনুন দাদা, সামনে সেপ্টেম্বর থেকেই সংসার হবে। আমাকে বাড়িটা আর একটা এখন দেখতে বাইরে হবে, যাবেন না। শুধু বাড়িটা তো একটা দেখতে হবে। ওরাও দেখুক, এই এলাকায় সুদেশীর জানাশোনা, ওরাও দেখুক। আসবেন দাদার কাছে, ঠিক আছে দেখবো, এখানে এসে আমাকেই দেখতে হবে। কম পয়সার ও তুমি মধ্যে। সেটা তো পারবে না। হ্যাঁ এই সেই দিনকে একজনকে দেখে দিলাম গো। তুমি সেটা তো পারবে। এটা দিও এবার পুরোপুরি দায়িত্ব দাদার থাকলো, কোনো আপত্তি পড়লে আমি আছি দাদার পাশে। না কিছু না। ব্ল্যাকটাই হবে। হ্যাঁ একটা করে তুলে দিন শুধু। হ্যাঁ এই নিরাও। আমাকে একটু আমার এটা এই সময়টা চা খাওয়ার টাইম রেখে তুই গরম খাবার আমাকে কিন্তু পলিশমেন্ট দিও না, আমি যখন কাকুর হাসি ফুটিয়েছি আমি। ও মা, কাকু তো কোল্ড ড্রিঙ্কসটা আগে খাচ্ছে। আমি দিয়েছি। হ্যাঁ
আমরা তো খেলামই না, সে কি তারপর 80টা ফুটিয়ে সেদিনকে কাকু তো আমার থেকে মানে 100 হাত দূরে চলে গেছে। আজকে কি করছে? আজকে একা একা কলেজ করে নিল। তাও তো ঘরের মেয়ে না, তবু দিচ্ছে। ছেলে ওই শিখেছে। আরে না বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাকে নাম মাত্র দেবে, কিন্তু ভরা গ্লাস না। কি আর কি? উনি ভালো মন্দ বুঝবে, ভাড়া ঘর থেকে এনে নিয়ে চলে আসবে। শোনো, বাড়িতে ঢুকলে আরো দায়িত্ব বাড়বে, সবার কথা হজম করতে হবে। পারবে? ও কিছুদিন থাকার ফলে এইটা যাবে, শোনো, ও কিছুদিন থাকার পর বলবে আমি ওইখানে যাব না। ও কিছুদিন থাকার পর বলবে আমি ভাড়াটে থেকে যাব না। কারণ তুমি ওই বাড়িতে ওগুলো সহ্য করতে পারবে না। কালকে উনি বলবেন, কালকে ইনি বলবেন, তুমি সহ্য করতে পারবে না। আমি যদি ধরো 4 থেকে 6 মাস কি 1 বছর এক বছর থাকতে হবে না, কথা বোঝে না। স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করো। মনের যে মিলটা, ওকে যে জন্য বাইরে যেতে মানা করলাম। তুমি বলছো কেন? এই তোমার স্বামী চাই না বাড়ি চাই? যদি বাড়ি চাই তাহলে বাবার বাড়ি চলে যাও, যদি স্বামী চাই তাহলে স্বামী যেখানে রাখবে সেখানে থাকবে। তুমি ঘর ঘর করে একবারও ভেবেছো যে স্বামীকে এতদিন দেখিনি, ভালোবাসবো কি করে? এটা তো ভাবছো না, খালি ঘর 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 করছো। উনি এত বড় দায়িত্ব দিচ্ছে, তো তুমি যদি 3 মাসে প্রমাণ দিতে পারো অগ্নি পরীক্ষায় পাস করতে, 3 মাস পরে তুমি যাবে। আমি আপনাকে বলছি ও এখানে আসবে না, দেখবেন ওইখানে যখন দুজনে কেমিস্ট্রি দিতে যাবে, বাবা এখানেই ভালো আছে তাহলে এই তখন বলবে দাদা যাবো না, ভাড়া ওরাই জোগাড় করে নেবে। আমি এটা বাড়িয়ে বলছি না, ওরাই ভাড়া জোগাড় করে নেবে, ওই ঝামেলায় যাবো না। হ্যাঁ তাহলে তোমাদের মন থেকে রাগ অভিমান ভুলে যাও, ঠিক আছে? ভুলে গিয়ে তাকে মেয়ের মতো দেখো। হয়েছে ওর এই লক্ষ্মীর ভান্ডার আছে, বিয়ের আগে থেকে পাই। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার দেবে স্বামীকে, তুমি ওপর স্বামীর কাছ থেকে পকেট থেকে এটাই কর, এটার জন্যই তো দেওয়া, এটার জন্যই তো দেওয়া। হ্যাঁ তাহলে আমি যে আচ্ছা আপনি ভাড়াচ্ছেন। আচ্ছা সেবা করবো না, নিজের সেবা করবো, নিজের আমি শাড়ি সব পারবে, সব পারবে। নাম্বার দিয়ে যাবে, যোগাযোগ করবেন। নাম্বার দিয়ে যাবে, যোগাযোগ করবেন, সব পারবে। তোমাদেরকেও বলছি, এই বড় মামা যে বুদ্ধিতে চলছে, বড় মামা যেমন বড় মামার মধ্যে জিনিস দেখলাম, সেটা হলো উনি কিন্তু চান যে সংসারটা হোক একদম, এবং ওনার যে স্বামী টামি যারা যারা আছেন এখানে ভাসুর টাসুর সবাই চাই সংসার হোক। উনি বলছিলেন উনি নিজেও ভাড়া থাকতেন। আমি নিজে 5 বছর ভাড়া করে থেকেছি ম্যাম, 21 বছর কোয়ার্টারে থেকেছি, আজ 3 বছর বাড়ি করেছি। আমার আর কি বলবো, একা পড়বো, একা থাকবো, ঠিক আছে? এরা মানসিকতা নিলে আর একটা কি কথা বলে দিলাম, ভালো করে মাথায় রাখবে তোমরা। ওই যে বাড়িটায় আমি ভাড়াটি ব্যবস্থা করবো, সেখানে তোমরা কেউ যাবে না, মাকে বারণ করে দিতে মা যাবে না। মা আসবে, আমি বারণ করছি, মা নয়, তোমরা কেউ যাবে না, ও কিন্তু এখানে আসবে। একদমই এলে কি করবে না, ও আসবে, ও আসবে, এসে ঘুরে যাবে, ও একবার করে ঘুরে। ঠিক আছে, ওগুলো বাদ দিন, এখন বাদ দিন। এইগুলো যদি করো ওই জন্যই তোমাদের এখন ওটা হচ্ছে আর দাদা আছে, আমার চিন্তা নেই, তোমাদের সামনে আমি নিয়ে এলে ও কি করবে? একটা কি নাম্বার আসলে লেখা আছে, সতর্ক আর আমার মেয়ে এখানে ঘর খুব বেশি দিন করতে পারেনি, কতটা কি বলছি বুঝতে পারছেন কি জানি না। আমার মেয়ের বক্তব্য এটা, যেটা ফটো আমি বোঝাতে চাচ্ছি, যদি ভুল আমার মেয়েরই হয়ে থাকে তাহলে ও এখানে আসতো না, কিংবা আমার জামাইবাবুর যদি হয়ে থাকে তাহলে উনি ওনার স্বামীকে নিতে পারতো না। উভয়ের ভুল ভ্রান্তি থাকতেই পারে,
কিন্তু আমার মেয়ের বিচারে এই জন্য বসেছে সবাইকে বলে যে যাতে করে সুস্থভাবে মীমাংসাটা করে আমার ঘরকন্যা করতে দেওয়া হোক। তাই বলে এই নিজের বাড়ি ছেড়ে অপর বাড়িতে ভাড়াটিয়া, এটা তো মেনে নেওয়া যাবে না। এবার একটা কথা বলবো আপনাকে, আইনটা বোঝাই। আমার কথা হলো, আমি বাড়ির মালিক, আমার 5টা ছেলে আছে, আমি আমার 5টা ছেলেকে সম্পত্তি দেব না। আমার একটা ছেলে, 4 ছেলেকে আমি দেব, একটা ছেলেকে দেব না। এটা আইনগতভাবে মা দিতে পারে যদি ছেলে সেরকম হয়। এক। দ্বিতীয় কথা, ছেলেকে যদি মনে করেন ওনারা, যেহেতু ছেলের নামে কোনো জায়গা জমি নেই এখনো পর্যন্ত, ছেলেকে যদি মনে করেন ওনারা, আমি কিন্তু বেআইনি কথা বলবো না, যদি মনে করেন ওনারা যে না আমার ছেলে আমার সম্পত্তি ভাগ আমি করছি না, আমরা মরে যাওয়ার পর সবাই সমান ভাগে ভাগ পাবে, আমার কোনো অসুবিধা নেই, আমরা কিছুই করে দিয়ে যাচ্ছি না, কিন্তু ও এখন থাক, আমি তো বলছি না আমার বাড়ি আসবে না। যদি ওরা স্বামী স্ত্রী ভালো থাকে, বন্ডিং থাকে, তখন ওরা আসুক, গ্রামের লোকে আবার সভা বসাবো, সবাই যদি অনুমতি দেয় না বৌমা ভালো আছে, ছেলে ভালো আছে, তাহলে আমরা বাড়িতে নিতেই পারি। বিশ্বাস ভেঙে গেছে, সেই বিশ্বাস ভেঙে গিয়ে এখন এত দূর এগোনোর পর সেখান থেকে কখনোই আজকে চট করে আপনার ঘরেও যদি বৌমা ঢুকতো আপনারাও কিন্তু একটা আতঙ্কিত হতেন। কিচ্ছু হচ্ছে না, এখানে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বলেই দূরত্বটা বাড়াচ্ছে। তাছাড়া আপনার মেয়েকে নেবে না, ছেলে ওই বাড়ি ঢুকবে না, সম্পত্তি দেবে না, এরা মানসিকতা নেই। এই আতঙ্কটা দূর করার জন্যই তো আগে এখানে সমাজ বসে না, এই আতঙ্ক দূর আমরা করতে পারবো না। আমি দায়িত্ব নিয়েছি আতঙ্ক দূর করার জন্য। এটা আপনাদের ব্যবহারের উপর যে সময়টা আপনারা নিচ্ছেন বা দিচ্ছি বা দেওয়া হচ্ছে সমাজ থেকে, সেই কদিনের মধ্যে আপনাদের আচার ব্যবহার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কাটবে। আমি কাছে 2 জায়গা ভাড়াতে দিচ্ছি, এই যে ভাড়া ঘরে 1 মাস 2 মাস দেও না, সেটাই তো বলছি, মানছে না ওনারা তো তা বলছে না। আরে এটা তো সেই প্রথম থেকে হবে, আমি সেটা করে দেব। আমি তো ঘোষণা করব না, সেটাই তো বলা হচ্ছে 4 মাস 6 মাসে থাকবো না। যদি স্বামী স্ত্রীর মিল হয়, উনি দায়িত্ব নিয়েছেন, অনেক বড় কথা বলেছেন, এখানে সবার ক্যামেরা চলছে, সেখানে উনি বললেন যে আমি বাড়িতে ঢোকাবো। উনি একটা বয়স্ক মানুষ, একটা দাম আছে, তাহলে উনি তো কিন্তু এনারা তো দাম দিচ্ছে না, ওনাকে ভুল বুঝছে। এই মানুষটি আসল খাঁটি মানুষ, যাকে ভুল বোঝা হচ্ছে। উনি কি বলছে আমি এটা করে দেখাবো? হ্যাঁ, উনি খাঁটি মানুষ। আমি বলছি আমার বিশ্বাস না থাকলে আমি কেন আসবো? আমি বলছি তো, ক্যামেরা বন্ধ করুন, তারপরে আমি দায়িত্ব নেব। উনি তো এই কথাটা শোনার পর বলেনি না, উনি তো দেখছেন, উনি যত বড় দায়িত্ব নিয়েছে, উনি যে দায়িত্ব নিয়েছেন, নিজের বাবা দায়িত্ব নেয় না, একদমই পুলিশ দায়িত্ব নেয় না। আপনার মেয়েকে যদি ঘরে থাকার অর্ডার নিয়েও পুলিশ বলবে কি আপনি নিজে দায়িত্বে আছেন, এটা বলুন। এত বড় যখন দায়িত্ব নিয়েছে, আমরা এখন 2-4 মাস আমরা ভাড়া আমি শুধু উনি একা দায়িত্ব নেয়নি, আমিও পাশে আছি ওনার আমি পাশে। টোটাল ব্যাপারটা আপনাকে আপডেট করবো কথা দিচ্ছি। একদম প্রত্যেক সপ্তাহে 1 সপ্তাহ ধরে ছাড়াছাড়ি আমি এখানে নিয়ে আসি। ওইটাই করুন, পুরনো রাগ ভুলুন, পুরনো জিনিস ভুলে যান, নতুন করে বাঁচুন। নতুন পুরনো তুলতে এটাই গেলে শেষ। মীমাংসাই হবে না, এটাই শেষ, নতুন করে যে শুরু হবে সেটা বলো। এটাই লাস্ট, এটাই ফার্স্ট। যদি তোমরা ভালো থাকতে পারো, উনি আছেন, আমি আছি, আমরা সকলে সশরীরে উলু বরণ দিয়ে তোমাদের ঘরে তুলে দেবো, ডাকডোল পিটিয়ে। যদি তোমরা স্বামী স্ত্রী বন্ডিং করো, আমরা তোমাদের স্বামী স্ত্রীর বন্ডিং দেখতে চাই, দুজন দুজনের প্রতি ভালোবাসা, রেসপেক্ট দেখতে চাই। এর মতো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়াও ওর দেখুন, কথা আপনাদের এগুলো বলা বন্ধ করতে হবে। ওই এই কথাগুলো আপনাদের বন্ধ করতে হবে। শুনুন, আমি একটা কথা বলি, হাতের পাঁচটা আঙুল সমান না। কতবার বিচারটা আমি কি বলি, আপনি একটা কথা বলি, আপনি আমার কথাটা খারাপ ভাবে নেবেন না। আপনি দাদা এক মিনিট দেখুন দাদা, দিদি আপনার আমার কথা খারাপ ভাবে নেবেন না। আমাদের হাতের পাঁচটা আঙুল সমান না। 4টে বউ ভালো হয়েছে বলে যে একটা বউ ভালো হবে, বড় বউয়ের মতো যে মেজ বউটাও হবে, এর কোনো মানে নেই। কপাল, এটা হলো ওনার কপাল আর ইনার কপাল। সংসার হওয়া হলে ইনাদেরই হবে, ভাঙলে ইনাদেরই ভাঙবে। কপাল ছোট ব্যাপার নয় তো, সম্পর্কটা বিরাট ব্যাপার। আমারও বিশ্বাস ওনার প্রতি হয়েছে, কেন আমি একদিন কথা বলে ওনাকে বুঝতে পেরেছি। আপনি জানেন ওনার সাথে সেখানে পার্সোনাল কথা বলেছিলাম বলে একটা কথা উনি বলেছিলেন, যে কথা আজকে এখানে উল্লেখ করেননি, সকলের সামনে উনি বললেন না ওই কথাটা বলবো না। তো ওটা আমি শুনেছিলাম সেদিন, ঠিক আছে কিছুটা।
তো আমার কথা হলো কি, এক সব কথা সব কাজে বললে তো আগুন জ্বলে যাবে। ওরা যদি মীমাংসা করার মানসিকতা না থাকতো, উনি কিন্তু এই মীমাংসাটা ভেঙে দিতে পারতেন। ওরা সেই ক্ষমতাটা এবং উনি সেটা আছেন, বা যেটা আমি কানে শুনেছি, ওই কথাটা উনি এখানে বাস্ট করলে সবাই তেলে বেগুন ওটা ছিটকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? কিন্তু ওনার মধ্যে এই জিনিসটা দেখলাম, স্যাক্রিফাইস। আমি মানুষ কাকে বলবো? যে মানুষ খাবার হজম করতে পারে, কথাও হজম করতে পারে। উনি কিন্তু এই কাজটা করলেন, উনি কিন্তু এই মীমাংসা ডাকতেন, সুকৌশলে সবকিছু করতেন, দিয়ে ওনাদেরকে বলতেন ঠিক আছে আমি খেলে দিচ্ছি, দেখ এই কথাটা বলে দিয়েই কিন্তু বাস করে দিত। অনেক রাজনীতি নেতারা কিন্তু করে, কিচ্ছু মাইন্ড করবেন না, অনেক বছর এই জগতের সাথে জুড়ে আছে। ঠিক আছে, যেইকে হবে সেটা করে দিন। ওরা এখন 2-4 মাস এখন থাকুক, একটা বয়স্ক লোকজন দায়িত্ব নিয়ে চলতে পারে, থাকুক। এতদূর যখন পৌঁছেছে উনি আমার কাছে নিয়ে যেতে পারবে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, যদি ওরা সংসার করে, কোন বাড়ির কোন অভিভাবকরা এর মধ্যে ইনভলভ হতে পারবেন না। না, ওইখানে আরেকটা কথা বলে দিচ্ছি আমি, দাঁড়ান দিদি ভাই, ওরা যে ভাড়াটিতে থাকবে তোমরা কেউ যাবে না, ওরা আসবে, ওদের এন্ট্রি হবে, তোমরা কেউ যাবে না, এরা কেউ যাবে না। ওরা কিন্তু আসবে, ওরা যখন আসবে তখন বৌমা হিসাবে তাকে সেরকম এটা দিতে হবে। আমি একটা কথা বলে দিচ্ছি দিদি ভাই, ওরা যখন দুজনে এখানে আসবে তখন মনে করবে মেয়ে জামাই শ্বশুর বাড়িতে এলো, তোমরা সেরকম আপ্যায়ন করবে। আগের পুরনো কথা, সব পুরনো কথা ছেড়ে দিয়ে ও তখন কথা যেটা বলছি সেটা শোনো। সপ্তাহে একবার করে আসলো, যেমন ঘুরতে আসে, হলিডে আসবে, সঙ্গে থাকবো আমিও, দিয়ে গেলাম, আবার বিকালে চলে গেল। তোমরা একবারও যাবে না ওইখানে, তোমরা তখনই যাবে না, ওইখানে যাবার সে পরিস্থিতি আসবে না, কারণ ঢুকে পড়বে। তোমাদের ওইখানে কথা দিচ্ছি যেতে দেবো না, তার আগে আমি এন্ট্রি করে দেবো। সেটা টোটালি ডিপেন্ড করছে ওর ওপর, ওর ওপর ও কতটা ওটা ডিজার্ভ করতে পারে। তারপরে আমরা উনি আসবেন, আমিও আসতে পারি, অবশ্যই। ঠিক আছে? আমার এখানে অনেক পরিচিতি, ওনাকে পেয়ে গেছি বলে আমি কাউকে ফোন করিনি, কাউকে কিছু না, আমাকে এরাও বলে চলেছে কাউকে ডাকবে, ঠিক আছে? আমি কিন্তু কাউকে কিছু ডাকিও নি, আমরা যারা টিম, আমরা টিম অনুযায়ী কাজ করতে। আমি যে প্রস্তাবটা দিয়েছি কোর্টে সব জায়গাতে সবাই অ্যাকসেপ্ট করেছে। আমি এটাও বলে দিচ্ছি ওর বাড়িতে ও তালা মেরে যাবে, ও যদি মনে করে, কোনো সমস্যা নেই। ঘরে গেল, পরিষ্কার করলো, চলে এলো, কোনো অসুবিধা নেই। ও একটা আইন আছে, উকিল মশাই করেছেন, দিদিভাই যেটা বললেন, আমার সম্পত্তি আমি কোনো ছেলেকে নাও দিতে পারি। আর এক্ষেত্রে আমার মেশো যদি মনে করে শুধু বউকে বের করে দেবো তা নয়, ছেলেকেও বের করতে হবে। আমি সেই জন্য দুজনকে যেতে বলছি। শুধু তুমি তোমার বউকে বের করতে পারো না, হ্যাঁ, আমার কথা সেটা নয়। আইন ব্যবস্থা যেটা বলেছে, তুমি বিয়ে করেছো শাকাশাকি করে নেই, তুমি পুরুষ, তুমি কর্ম করো, বউ খাওয়া, বাচ্চা পুষো। বৃদ্ধ বাবা মা তোমার বউ বাচ্চা পুষবে না? তুমি তোমার ব্যবহার, তোমার বউয়ের ব্যবহার ঠিক রাখো, তোমরা বাড়িতে ঢোকো। একটা লজিক্যালি কথা হচ্ছে, আমার ওপর যখন এত টর্চারিং হচ্ছে, ইভেন একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, আমি চাইবো এটা সাধারণ মানুষ বলে, আমি ওইখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। হ্যাঁ, ওর যদি আর্থিক থাকতো, বাচ্চা টাচ্চা থাকতো, শ্বশুর শাশুড়িকে দেখতে হতো, সমস্যা। তোরা দুজন আনবি, দুজন খাবি, এ তো একেবারে। হ্যাঁ, এর থেকে আবার ওরা বলেছে হেল্প করবে, শুধু ওদেরকে দুজনকে আলাদা ওইভাবে রাখারটা মূল মন্ত্রটা কি, ওরা নিজেদের মধ্যে একটু কাছাকাছি আসুক, ওদের মধ্যে একটা ভালো মহব্বত, হিন্দির কথাতেই বলি, হোক। তারপরে এখানে যাতায়াত করতে করতে আশা করছি, ওই যে বললাম তুলোই তলর চলে না, নয় নয় করে যদি একটা পোতা হয়ে যায়, ছেলের থেকে মানে গাছের থেকে ফল মিষ্টি, তখন হবে তো। এইগুলো দেখে আসছি 12 বছর। শোনো, একটা কথা শুনে রাখো, আমি যেখানে বিয়ে করেছি 12 বছর আমি শ্বশুর বাড়িতে আমাকে রাখতে দেয়নি। 12টা বছর আমি মাথা হেড করে যেতাম, আফটার 12 বছর পর আমাকে তারা অ্যাকসেপ্ট করেছে। 12 বছর পর একটা যুগ, এখন আমি সেই বাড়ির গার্জেন, তো সেটা করতে হয়েছে। তো মেয়ের অসুবিধা করলে, মেয়ে যদি দোষ থাকে, মেয়ে অসুবিধা করবে, কন্দল করবে, আর আমরা এর মধ্যে দায়িত্ব নেব কখনো নেব না। নিজের দায়িত্ব, নিজের সমস্যা নিজেকে এনাদের শোনো,
মা তোমাকে একটা কথা বলি, এনার অতটুকু ক্ষমতা নেই, এনার কেন পুলিশেরও ক্ষমতা নেই এই ব্যক্তিগত কারোর এ নেওয়া। বেশি কিছু হলে তুমি বাবা যাও থানায়, এনার ওই এখতিয়ারটা নাই। এনাদের যে এটা রয়েছে আমাদের বসে একটা মীমাংসা তুলে দেওয়া, ঠিক আছে, এই ক্ষমতাটা এদের নাই যে এটা। আমি যে দায়িত্বটা নিলাম কি, আমি এখন বলছো তো তুমি, হ্যাঁ ক্যামেরা হচ্ছে, আমি আচ্ছা ক্যামেরা দিয়ে তুমি সত্যি করে বলো, আমি তোমার ছেলের মতো তো, আমি তোমাকে কোনোদিন উল্টো পাল্টা কথা বলিস তুই বলো? আমি আজ পর্যন্ত কাউকে, আমার মার বয়সে মেয়েকে আমি কোনোদিন উল্টো পাল্টা কথা বলি দিই এখনো পর্যন্ত যতগুলো বিচারে বসেছি। শুধু একটা মেয়েকে বলেছিলাম তুমি তোমার শ্বশুরকে তাড়িয়েছো, তবে তোমার ছেলে বউ তাড়িয়ে দিচ্ছে, তাকে বলেছি ঘটনা সত্যি। আমি তোমাকে কোনোদিন, তুমি সত্যি করে বলো কোনোদিন উল্টো পাল্টা কথা বলেছি বলো? একটাই কথা বলে যে তুমি কি করতে এসেছো, তুই পাবে না খুঁজে, কারণ আমি জানি আমি কাউকে উল্টোপাল্টা কথা বলি না। দায়িত্ব নিলে তুমি, কাল যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সেটাও তুমি কিন্তু দায়িত্ব নিলে। কি দুর্ঘটনা হতে পারে? গ্যাস পাস করে আমি মরে গেলাম, দায়িত্ব কে নিল? তখন কিন্তু তোমার কাছেই যাবে, আমারও বাবা মা যাবে আর ওরও বাবা মা। আরে ও দায়িত্ব কেউ নিতে পারে? তোর এই কথাটার মধ্যে দাঁড়ান দিদি, তোর এই কথাটার মধ্যে একটা আমি গন্ধ পাচ্ছি, তুই কি গ্যাসটা খুলে রাখবি? না কথা নয়, তার মানে কি? তার মানে তুমি আমাকে জেলে ঢোকাবে? তুই তা ওই কথা বললি কেন? ওর পুরো দায়িত্ব নিচ্ছ, কাল যদি আমি কি কথাটা বলি? তুমি বেশি হিরোমি করা করো না, অজয় দেবগান তুমি নাও। তুমি তার মানে কি এখানে বসে থেকে ওর গ্যাসটা খুলে দেবে? তুমি ওকে মারবে? কেটে বলে যে আগুন কেটে দিয়ে গেছে, এই দায়িত্বটা কে নেবে? ভাড়া ঘরে তুমিও দেখতে যাবে না, আমিও দেখতে যাবো না। কিচ্ছু করতে পারে, যখন হাত কাটবে পাড়ায় বেরিয়ে যাবে, বাড়ি তো থাকবে বা হাসপাতালে যাবে। হাত কাটা তো আমি ওভার কনফার্ম। রিসেন্ট একটা ছেলেকে ফাঁসানোর জন্য তার বউ আমাদের কাছে দুজন মিলে মীমাংসায় এসেছিল, গেল গিয়ে আমাকে বলছে কিন্তু ছেলেটা, ম্যাডাম ও এলো, ও এসেই চলে গেল, ও এসে বডি ডললো, এ করলো, দিয়ে চাকু দিয়ে হাত কাটলো। আমার ভিডিও রাখুনি কেন, তোমাকে তো সিসি ক্যামেরা লাগাতে বলেছিলাম, বললো ও রাখতে পারিনি, থানাতে গিয়েছে। আমি দেখো থানায় যাবে, তুমি থানায় যাও। বলছে আমার থানায় গেলে আমি থানায় কি করতে পারবো? থানায় তুমি যাও, দেখো তোমার বউ ওখানে আছে। থানাতে যেই ওকে পাঠিয়েছি, থানা থেকে খবর, ঠিক আছে, এটা লাইভে আছে ঘটনাটা, থানা থেকে খবর যে আপনার বউ তো হসপিটালে ভর্তি, ঠিক আছে, আপনার নামে অভিযোগ এসেছে, আপনি তো আসেন, যান থানায় যান। এবার অফিসার ভালো ছিল কি, যে ছিল বলেছে থানায় যান। থানায় যখন গিয়েছে তখন ওখানে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আপনাকে কে ইয়ে করলো, বলছে আমার স্বামী হাত কেটে দিয়েছে। পুলিশ কিন্তু ওই রিপোর্টে লিখেছে স্বামীর হাত কাটা নয়। দাঁড়া, ও প্রথম কথা নিজে হাত কাটার, প্রথম কথা আমি ওকে বলছি ওর হাত কাটার ক্ষমতা নেই, হাত কাটার যে একটা থাকা চাই ও নেই। দ্বিতীয়ত হাত কাটলে ওই যে দিদিভাই বললেন না, দুই হাত কাটলে একদিকে হবে। সব রকম দায়িত্ব নিচ্ছ না, তুমি নিজে একটা চিন্তা ভাবনা করে নেবে, আমারও দায়িত্ব নিচ্ছ। হ্যাঁ, তাহলে কি বলছি আমি দায়িত্ব নেবো না? তাহলে চলে যাচ্ছি আমি। সব রকম পুরো টোটাল দায়িত্ব নিচ্ছ তুমি। আমি কি দায়িত্বটা নিলাম? আমি কি দায়িত্বটা নিলাম? দেখো তোমরা কেউ থাকো না, বাইরে থেকে আমার সঙ্গে এক ঘরের মধ্যে কি হয় না, 2 বছর বিয়ে হয়েছে, 6 মাসের মধ্যে সে আমার থেকে বেশি কেউ। তুই কি বলছিস? এরকম করলে কিন্তু আমরা বউ তুলে দেবো, আমি কিন্তু এরকম টাইপের। তুই কি এর থেকে বলতে চাইছিস? আমি কিন্তু বাড়িতেই বউ তুলে দেবো করব। 3টে অপশন ছিল এবিসি। এখন ওর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে থাকা সম্ভব নয়, ওটা কেটে দিলাম এইখানে। মানে ও যদি বাপের বাড়ি থাকে, ছেলে যদি থাকে, ওটা হবে না। যদি ছেলে শ্বশুর বাড়ি থাকে, না সেটা না, আমি কেটে দিলাম। ওরা যদি বলতো তবু বলতাম না। দ্বিতীয়ত না, ওটা সম্ভব না। দ্বিতীয়ত ওদের ওইখানে যদি কোনো ঘর বাড়ি দেখে ভাড়াটিয়া, সেটাতেও কোনো ব্যাপার নেই, ওদের কাছাকাছি। আর ও যদি বলে এইখানকার, সে আমি ঘর দেখে দেবো, আমার আন্ডারেই থাকবে। ওরা যদি মনে করে ওদের আন্ডারে থাকবে, কোনো সমস্যা নেই। আমি চাইছি ওদের প্রথমটা আমি এখানেই কেটে দিলাম বলে, ওটা হতে পারে না। ওই যে দুটো বিষয় রয়েছে ওইখানে, ওদের ওইখানে বা অনেকটা দূরত্ব আছে, প্রায় স্টেশনের ওপারে, তো
যদি মানে ঘরে- এমন এলাকায় থাকুক যেটা বাপের বাড়িতেও যেতে পারবে, হ্যাঁ ও শ্বশুর কাজ বাড়িতেও বেশি দূরে নয় তো ঠিক ও যদি কোনো অসুবিধে ফিল করে ওদের এখানে দেখুক পারি কোনো মানে অসুবিধা এটা নেই। কেন করবে? তাহলে আমরা চাইছি ওদের মধ্যে অন্তত এখন কেমিস্ট্রিটা তৈরি হোক, তারপরে দেখা যাবে। আমি কথা দিচ্ছি এই ফ্যামিলিতে ওকে নিয়ে আসবো, ব্যাস আমি ওনাকে আমি বিশ্বাস কথা করছি। দিচ্ছি। আর আমি দিদির সামনে কথা দিলাম, আমিও বিশ্বাস ফোনে আমি যোগাযোগ রাখবো যে আমি এই করতে পারলাম, আপ টু ডেট করবো ওনাকে আমি সঙ্গে করে একবার করে নিয়ে আসবো, একবেলা থাকবে, খাওয়া দাওয়া করে চলে যাবে, এদের সঙ্গে কেমিস্ট্রিটা তৈরি করে দেবো। সে দায়িত্বটা আমি নিতে পারি, আমি করে দেখাবো। আর আমি আছি, আমি সহমত। আমি আপনাকে কথা দিলাম, আমি বিশ্বাস এটা যখন করে রেখেছেন দেখাবো। প্রথমেই, তাহলে আমি দ্বিতীয়বার কেন বিশ্বাস করব না? আমি তোমার বিশ্বাস থেকে তুমি ওদের আমাকে বিশ্বাস করো না, আমি তো ছেলে মেয়ের কেমিস্ট্রি তৈরির পর সংসার যেখানে তোমার ভাড়া দিয়ে দিয়ে আমি কেন যাবো? আমার সামনে ঠিক আছে, জনসাধারণ কি বলছে তাহলে জানি এবার ফোন করে। স্বামী চাইলে তোমার ঘর চাই, বলো তো সম্পত্তি দেখবে। জজ সাহেব সম্পত্তি যখন লিখে দেবো সংসার আমি। করায়, জজ সাহেবও বলে আলাদা লিখে দেবো। থাকুন। ও এখানে যেটা বলছে সম্পত্তি থেকে লিখে তো দেবো। প্রতারিত করছে না, বা প্রতারিত করছে না স্বামীকে। ওটা নিয়ে নয়, ও যদি 3 মাস 4 মাস যদি ওরা সুখে থাকে, ও 4 মাস পরে উনি যাবে। আমার ঘর ভাড়া দিয়েছে, দুটো ভাই আছে, আমরা ঘর ভাড়াও দিয়ে দিই, কোনো অসুবিধা তোমাদের হয় আমরা ঘর ভাড়াও দিয়ে দিই, তো কোথাও ভালোই হবে। তুমি যদি ভালোভাবে থাকতে পারো, এই কথাটা একটা বলেছো তুমি, যে যদিও পরিবর্তন হয়, এক মিনিট, ও দাঁড়ান, উনি যদি পরিবর্তন হয় তাহলে আমি থাকবো। এবার দেখো তোমরা ভাড়া বাড়ি থেকে পরিবর্তন হচ্ছে কি, 10 জনকে তুমি পরিবর্তন করতে পারবে না, একজনকে পরিবর্তন করতে পারবে। কথা বলছি দিদি, ওনার সবার প্রতি অভিযোগ আছে, এই বাড়ি সকলের প্রতি অভিযোগ আছে, তাহলে নিশ্চয়ই এই বাড়িতে উনি থাকতে পারবেন না। সেটাই তো বলছি, লজিক্যালি তো এটাই বলছে। তাহলে সবাই বলছে ননদের বিয়ে গেছে, ননদ এসে এখানে অত্যাচার। না হলে তো কি বলবো, স্বামী স্ত্রী মিল হবে না। স্বামীকে একা পাওয়ার জন্য মেয়েরা আলাদা হয়ে যায়। স্বামীকে কি ছেড়ে তো তোমরা তো নিজেরা জানছো। দাদা একটু আপনারা একটু এগিয়ে আসবেন। হ্যাঁ আসুন। দাদা একটু আসুন তো। বসুন, আপনাদের তো বলার আছে, আমরা এদিকে ন্যায্য কাজ করব। এদিকে চলে আসুন। আজকে তুমি তো তোমার শাশুড়ি, তুমি শাশুড়িকে বলছো আপনি খারাপ, আপনি ভালো, আমি শাশুড়ি যদি বলে তাহলে মা আমি তো খারাপ, আমি কি করে ভয় ঢুকতে দিই বলো? তাহলে তো কালকে আমি ফেসে যাব। স্বাভাবিকভাবে ওই কথাটা উনিও ভয় পাবেন। যদি উনার ঘরে ছেলে থাকে, এনাই কিন্তু ওটা ওনার মাথায় আসবে। উনারাও যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি এগিয়ে আসুন। হয়তো প্রকাশ করতে পারছে না তোমাদেরকে, কিন্তু এটাই ওনাদের অন্তরের কথা, সেটা আমার বোঝার ক্ষমতা আছে। আগে অমনি আমি এতগুলো বছর কাজ করছি না, মানুষ তোমরা ডেকে আনছো না কেন? ছুটছো আমার কাছে কি? সকালবেলায় বসে থাকছো, রাত্রি 1টা 2টা 3টে স্টেশনে বসে বাড়ি যাও। কথা বলছে তো মা চুপ করো, ছেড়ে দাও। করো, চুপ করে যান। দাদা দাদা ভাই একটু আরেকটু আপনি আমি পিছনে জোর আসবেন। করবো না যে তুমি একটু ভাড়া পিছনে থাকো। আসুন না, তুমি ওনাকে যদি একটু বলতে নেমে চাও, নেবো। তুমি যদি রাজি হও যে হ্যাঁ ম্যাডাম আপনারা, এবং ওই দাদা, এবার ওই দাদাকেও বলবে যে দাদা আপনি তো এখানকার, দেখো আমি কিন্তু অনেক পরে আসবো, আমার আসতে 7 ঘন্টা টাইম লাগবে, তুমি কিন্তু ইনাকে ধরে রাখবে। সম্ভব, আমি ওটা দেখবো বলছি তো। লোকাল এরিয়ার মানুষকে প্রাধান্য না দিয়ে তুমি যদি কৃষ্ণনগরের এলাকার মানুষকে প্রাধান্য দাও, তোমার অবস্থা না যায়। তোমাকে লোকাল এরিয়ার মানুষকে প্রাধান্য দিতে হবে বেশি, আমার থেকেও বেশি। তুমি আমাকে অপমান করো, আমার লাগবে না গায়ে, আমি ভুলে যাবো তোমাকে, কিন্তু এখানকার ব্যাপারটা আলাদা। আমি এসছি আমার শাশুড়িকে দেখতে, আমাকে কত বড় বড় কথা বলেছে যে ও দিদি আমাকে ওগুলো ভুলতে পারবেন? আপনিও নিতে পারেন ম্যাডামের ফোন নাম্বার। হ্যাঁ ওই তো আমি আপনাকে ওই ফোনে যে ফোনটা করেছিলেন প্রথমে, আমি তারপরে 2 দিন 3 দিন করেছি ফোনটা, আপনি রিসিভ করেননি, তারপরে আমাকে কল আপনি আমি পরে ব্যাক করেছি। আমি তো বলেই গেছি মানে আমাকে ফোনে পাওয়াটা মুশকিল। মানে ওনাকে ফোনে পাওয়া মানে ভগবান দাঁড়াও 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 দাঁড়াও। ওরে বাবা রে, শোনো দেখি 100 টাকা চালিয়ে দাও। এই যে আরে ভাসুর সামনে চাই এই ছবি লাগবে। আসো 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 আমার সাথে দিদি দিদি এদের একটা বলছি কি একটা ব্যাপার আছে। বলছি কি আবেদনটা ছিল আপনার কাছে? আমার কাছে যেটা আবেদন ছিল ওনার, যে বহু বছর ধরে উনি স্বামী সংসার করতে পারছেন না,
তো বহু জায়গায় উনি দৌড়েছেন এবং এখানে অনেকবার মীমাংসা হয়েছে। আমার সাথে যিনি এখানে বিশিষ্ট গুণীজন আছেন, ওই দাদা, আমি নামটা ঠিক বলতে পারছি না, আমার নাম মেহবুব মোল্লা। হ্যাঁ, মেহবুব মোল্লাদা। উনি কিন্তু আজকে এই মীমাংসাটা বসানোর যে দায়িত্বটা ছিল ওনারই ছিল। এর আগের দিন এসেছিলাম, তো উনি চেয়েছেন সংসার করতে। আজকে ওনার সহযোগিতায় এবং ওনাদের ফ্যামিলির সহযোগিতায়, বিশেষ করে ঠিক আছে, জায়ের বাড়িতে আমরা এখন বসে আছি, সকলের সহযোগিতায় এবং আমার সহযোদ্ধাদের সহযোগিতায় আজকে কিন্তু এই সংসারটা আবার পুনরায় জুড়ে গেল। আচ্ছা, আপনি এই যে ম্যাডাম আপনার কাছে, ম্যাডামের কাছে আপনি গেছিলেন, এই যাওয়ার পর আজকে আপনার কি মনে হলো? আপনি তো এ দরজা ও দরজা ঘুরেছেন, আজকে কি মনে হলো? এবং ওই দাদার সহযোগিতাও রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হলো? স্বামীর সাথে কি বললো? ঠিক আছে, তা বলেনি, বললো সংসাই তুমি কি খুশি? মন থেকে বলছো? বর চাইছো না বর চাইছো? তোর ওপিনিয়নটা আছে না, তোমার আগে বর থাকলেই ঘর এসে যাবে, কিন্তু ঘর থাকলে বর আসবে না। সিদ্ধান্ত বলতে বলি, তুমি এদের প্রতি কি তুমি খুশি হয়েছো সেইটা জানতে চেয়েছো? খুশি মানে তুমি কি খুশি না? কি কেন খুশি কেন? তুমি তো ঘর পেলে না, তাহলে কি খুশি কেন? এই যে প্রমাণ দাও তো, খুশিটা হাতটা দাও, খুশিটা প্রমাণ দাও। ওরে বাবা রে বাবা, কোনটা সংসার? সংসার করবে। ভালো করে না, ভালোবাসে, খুব ভালোবাসে। বেশি করে ফেলেছে, এটা বেশি বেশি। কোনো মানুষকে আমরা প্রণাম করবো, ইভেন মাই ফাদার মাদার পেরেন্টস অফ, অনলি ফর আল্লাহ। বেরো। আচ্ছা দিদিভাই, এবারে যেতে হবে, চলো চলো এখানে চলো। এত গলা না চলে এত কথা বলবো কি? সাইকেলটা কোথায় রেখেছি বলতো? ওই তো বন্ধ। তোমরা চলে যাও, কোন দিকে যাও? এটাই থেকে যাবে, আর কিছু থাকবে না আমার। সংসার জুড়েছিলাম মাছকে খাইয়ে, এই মাছ শুভ শুভ। এই রিঙ্কি চলো, কি আনন্দ, কি আনন্দ। হ্যালো হ্যালো হ্যালো, কিছু দিয়েছো গো তোমরা, মুড়ি দিয়েছো, যে ভাইটা দিল থ্যাংক ইউ। হ্যাঁ বলো। মাছ অনেক মাছ খুশি হয়ে মুড়ি, আজকে মা মুড়ি খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। জামাই হয়ে গেছে, ঠিক আছে।